আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। কি ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে দিয়ে দিন যাপন করছি আমরা সবাই। ঢাকার মতন জায়গায় বসেও যেখানে শীতের কাঁপুনি অনুভব করছি, না জানি গ্রামগঞ্জের মানুষজন তার কত কষ্ট পাচ্ছে। সত্যি এতটা ঠান্ডা আমি কখনোই অনুভব করিনি। গত বছর যখন দেশে এসে প্রথমবার শীত পেলাম, সেটাকে আসলে শীত বলতেই আমি নারাজ ছিলাম। কারণ একটা দিনও সোয়েটার পরিনি, কোনো গরম কাপড় পরিনি, মোটা কম্বল বের করিনি। তো এই বছর যখন আবার সব কিছু আমাকে বের করতে হয়েছে, তখন সত্যিই অবাক হয়ে যাচ্ছি যে এত ঠান্ডাও নাকি ঢাকায় পড়ে। বারান্দার গাছগুলোর যেগুলো শুধুমাত্র গোড়া খুব বেশি শুকিয়ে গেছে সেগুলোতেই পানি দিচ্ছি, বাকিগুলোতে এই মুহূর্তে পানি দিচ্ছি না। খালাকে ডেকে বললাম এই বিলাতি ধনিয়া পাতা থেকে কিছু ধনিয়া পাতা তুলে নিয়ে যাও, রান্নার কাজে লাগবে। তো খালাও বললো যে দেখেন কি সুন্দর হয়েছে, কিছু কমিয়ে দিই যাতে পরে আবার বড়সড় হয়ে বেড়ে ওঠে। নিজের বাগানের এইটুকু ধনিয়া পাতাও যেন আমার মনে আলাদা আনন্দ দেয়। সত্যি গাছ পাখি, আমার বই, এসব কিছুর মধ্যে আমি যে আনন্দ, যে শান্তি খুঁজে পাই, এটা আসলে একজন মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। আমি তো আমার গল্প নিয়েই ব্যস্ত। বলুন তো এই ভয়ঙ্কর শীতে আপনারা কে কেমন আছেন? আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ঘরে যে ছোট বাচ্চাগুলো আছে তাদেরকে সুস্থ রাখুক। বৃদ্ধ মানুষ যারা আছেন, যেখানে আছেন, তাদেরকে ভালো রাখুক। এই ঠান্ডাটা আসলে সবার জন্যই কষ্টকর। আল্লাহ তার বান্দাদেরকে শীতের এই কঠিন তীব্রতা থেকে রক্ষা করুন, আমাদেরকে তার রহমতের ছায়ায় রাখুন, সেই কামনা করছি। আমিন। খালাকে বললাম বেশি করে চা বসাও। বলতে পারেন এক বালতি চা বসাতে বলেছি। কারণ কি জানেন, এই ঠান্ডায় যখনই কেউ আসবে তাকেই চা খাওয়াবো। আমার দুই খালা তো খাবেই, এছাড়াও দারোয়ান কিংবা নিচের থাকা ম্যানেজার, তাদের কাছেও একটু চা নাস্তা পাঠিয়ে দেব। এই ঠান্ডার মধ্যে চা খাওয়ানোটা হচ্ছে সবচাইতে ভালো উপকার। তো সেই চিন্তা করি বলেছি একটু বেশি করে চা বানাও, যাতে নিচে ওদেরকে পাঠাতে পারি, আমরাও খেতে পারি। খালা চলে গিয়েছে নাস্তা বানাতে, আর আমি চলে এসেছি এদিকে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করতে। ডিমগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে অলরেডি নাস্তা খাওয়া শেষ। খালা এখন রান্নার জোগাড় করছে। আমি ভাবলাম এই ফাঁকে একটু ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিই। আর হাতে যেহেতু একটু সময় আছে, অনেকদিন পর ডাইনিং টেবিলটাকে একটু সাজাবো। ওই যে চলে এসেছে আমার অ্যাসিস্ট্যান্ট মাতব্বর। এই যে তার জন্য জামা কাপড় কেনা হলো, কোনো পাত্তা দিচ্ছে না, একটুও জামা কাপড় পরে না। আমার মেয়ে বলল ওর পাগুলো অনেক ঠান্ডা হয়ে থাকে, পারলে যেন ওকে আমি একটা মোজা কিনে দিই। তো আমি বললাম আরও কিছু কেনা বাকি আছে, দরকার হলে সেগুলোর লিস্টও করো, সব একসাথে কিনে দেওয়া যাবে। টেবিলটাকে পরিষ্কার করে নিয়ে ভাবছি আজকে একটু টেবিলটা গোছাবো, একটু সাজাবো। অনেক দিন টেবিলটা ঠিকঠাক মতন গোছানো হয় না। ওই দিকটায় অনেকটা ধুলা পড়ে গিয়েছিল। চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। এখন ভাবছি আজকে একটু রানার বিছিয়ে সুন্দর করে টেবিলটা সাজাবো। আসলে মেয়েটার যেহেতু একটু বাইরের কোচিং কম, কিন্তু বাসায় টিচাররা এসে পরীক্ষা নিচ্ছে, সেই কারণে ডাইনিং টেবিলটা সবসময় অকুপাইড করে রাখে সে, তার বই পুস্তক এবং তার টিচার। তো আজকে ভাবলাম হেলেন আপুর কাছ থেকে নেওয়া এই ক্রিম কালারের রানারটা দিয়েই একটু টেবিলটা অর্গানাইজ করব, একটু সাজাবো। কিন্তু কিভাবে সম্ভব? ওই যে দেখুন আরেকজন তো ঘুরঘুর করছেই। তারপরেও নিজের পছন্দ মতন কিছু গাছ, কিছু টুকটাক জিনিস দিয়ে একটু টেবিলটা গোছানোর চিন্তা করছি। এটাকে এভাবে না রেখে দাঁড়ান আর একটু অন্যভাবে রাখা যায় কি না সেটা ভাবছি। একটু এদিক ওদিক করে দেখি। আমি না একই জিনিস ৫০ বার করে গোছাতে, সরাতে, এলোমেলো করে আবার গোছাতে ভীষণ পছন্দ করি এবং আপনাদেরকে খুব ডিস্টার্ব করতে থাকি। এবার বলুন তো কেমন হয়েছে এই কথাটা বলে। আজ সকালেই কথা হচ্ছিল আমার একজন প্রিয় আন্টির সাথে। আমি জানি আন্টি আমার ভিডিওটা দেখবে এবং দেখলেই বুঝতে পারবে আমি কী নিয়ে কথা বলছি। আন্টি আমাকে বলল, সালমা, তোমাকে আমি মানি প্ল্যান্ট কীভাবে সাজাবে সেটা দেখিয়ে দিব, কীভাবে ঝোপালো করবে সেটা বলে দিব। আন্টির সাথে গাছপালা নিয়ে বিশাল আলোচনা হয়েছে, কিভাবে ঘর গোছানো সাজানো। খুবই শৌখিন আন্টি। তো আমার জেনেও খুব ভালো লাগলো আন্টি এত সূক্ষ্মভাবে আমার গাছগুলো খেয়াল করেছে। তিনি আমাকে বললেন,
সালমা, তোমার সব মানি প্ল্যান্টগুলোকে রোদের কাছ থেকে সরিয়ে দাও, পাতা লাল হয়ে যাচ্ছে বললে না, ওটা কমে যাবে। আজকে কিন্তু সবগুলো মানি প্ল্যান্ট ঘরের ভেতরে নিয়ে চলে এসেছি। এমনিতেও রোদ নেই, আর কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে, অতিরিক্ত ঠান্ডায় হয়তো। এই ওয়েদারে খিচুড়ি না খেলে কি চলে? তো ভাবলাম একটু চাল ডালে খিচুড়ি করে ফেলবো। এখানে মুগ ডাল, মসুর ডাল আর অল্প একটু পোলাওয়ের চাল নিয়েছি। একটু সবজি খিচুড়ি খাবো। খালা জোগাড় করে রেখে গেছে সবজিটার, তো একটু সবজি খিচুড়ি খাবো। আর আরেকদিকে একটু মুরগির মাংস রান্না করব। আমি যখন এটা করছি ঠিক সেই মুহূর্তে আমি আমার এক ছোট বোনের ভিডিও দেখছিলাম, রেইনবো লাইফ। ও আমেরিকায় থাকে, ছোট্ট ছোট্ট 4টা বাচ্চা নিয়ে ওর সংসার। ভীষণ স্নোফল হচ্ছে, ঠান্ডা বেড়ে গিয়েছে, তার মধ্যে দেখলাম ওর বাসায় গেস্ট এসেছে, ওর চাচা এসেছে। সে যে কী খুশি! হঠাৎ করে শুনলাম ও বলছে চিংড়ি মাছ রান্না করবে। আমারও মনে হলো এই খিচুড়ির সাথে তো চিংড়ি মাছ ভুনা খারাপ হয় না। আমিও গিয়ে গিয়ে এক দৌড়ে ফ্রিজ থেকে চিংড়ি বের করে এনে ভিজিয়ে দিয়েছি ডিফ্রস্ট করবার জন্য। আর চিংড়ি ভুনার জন্য এমন আহামরি জিনিসপত্র লাগে না, যেটুকু লাগবে ওটুকু আমি নিজেই অ্যারেঞ্জ করে নিয়ে করতে পারবো। তো যখন আমি এই কাজগুলো করছিলাম ওকে কমেন্টে বলেছি, জানো তোমার চিংড়ির কথা শুনে আমারও মনে পড়লো, আমিও এনে চিংড়ি মাছ ভিজিয়ে দিয়েছি। আসলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ভিডিও থেকে অনেক কিছু দেখি, শিখি, জানি। আমি যে সেদিন বলেছিলাম না অপরাজিতা গাছের সিমটা কী করব, আপনারা সবাই কিন্তু যার যার জায়গা থেকে আমাকে অনেক সুন্দরভাবে সাজেশন দিয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এবং দোয়া। এতটা ভালোবাসেন বলেই তো আমার এই খুঁড়িয়ে ছড়া চ্যানেল নিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার সাহস করি। একটু ভিডিও রিলেটেড কথায় চলে আসছি। এই পাশে আমি এখন মুরগি বসিয়ে দিব, মুরগি রান্না হবে নতুন আলু দিয়ে। আর ওই পাশে বসিয়ে দিব খিচুড়ি। আমি কিন্তু এখনও ঘর গোছানোর কাজ শেষ করতে পারিনি। আমার খালা রান্নার জোগাড় দিয়ে চলে গেছে, আরেকজন খালা আসবে, তিনি ঘর ঝাড়া মোছার কাজ করবে। কিন্তু ঘর পরিষ্কার করা এবং ফার্নিচার মোছা, গুছিয়ে রাখা এই দায়িত্বটা যেহেতু আমার, সেজন্য এই দায়িত্বের কাজটা আমি পরিপূর্ণভাবে করার চেষ্টা করি। তো আজকে ড্রয়িং ডাইনিংয়ের এরিয়াটা ভালো করে পরিষ্কার করছি, বিভিন্ন জায়গায় গোছাচ্ছি। তো এর মাঝে মাঝে এসেই রান্নাটাও একটু বসিয়ে দিয়ে যাচ্ছি। যেহেতু ছোটো দিনের বেলা, তাই একই সাথে 2-3টা কাজ না করলে তো কখনোই কাজ শেষ করতে পারবো না। সেজন্য রান্নাটাও একদিকে চলবে, অন্যদিকে ঘর গোছানো চলবে, অন্যদিকে আমার বকবক চলবে আপনাদের সাথে। আর এই রান্না করতে করতে আজ আপনাদের সাথে কিছু গল্প করি। রান্নার রেসিপি শেয়ার করবার মতন দুঃসাহস আমি কখনো দেখাই না, আজও দেখাচ্ছি না। আসলে আজকে গল্প করতে চাচ্ছি, দেখতে দেখতে 2025 শেষ হয়ে গেল। 2025 থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি। জীবনের উত্থান, পতন, সম্পর্ক, অনেক কিছু সম্পর্কে আমার একটা জ্ঞান নতুন করে হয়েছে। জীবনে কোনো কোনো জায়গায় ধাক্কা খাওয়াটা খুব বেশি জরুরি। মানুষ চিনতে পারাটা জরুরি। আজ যে আপনার বন্ধু, কাল সে কীভাবে আপনার থেকে বহু দূরে সরে গিয়ে আপনার দিকে আঙ্গুল তুলে ফেলতে পারে, সেটা বুঝতে পারাটা জরুরি। আমরা আর ছোট নই, সবাই ম্যাচিউর যার যার জায়গা থেকে। সমাজের যে জায়গায় আজকে আমরা প্রত্যেকে রয়েছি, বয়স যখন আমাদের 40-এর কোঠা পার করে চলে গিয়েছে, তখন আর যাই হোক ছোট মানুষের মতন আড়ি কিংবা কাট্টি নিয়ে বসে থাকার সময় কিংবা মন মানসিকতা কোনোটাই আমার নেই। তবে একটা জিনিস কি জানেন, আমার মাঝে মাঝে খুব হাসি পায় এই যে অভিনয়, এই অভিনয়গুলো দেখে। 2025-এর শেষে আমার সাথে জড়িয়ে থাকা কিছু মানুষের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলে যেতে চাই। প্লিজ, সম্পর্কের বোঝাকে টেনে নিয়ে সামনের বছর এগোবেন না। নিজের উপরে এই চাপ দিবেন না, নিজেকে এই কষ্টটা দিবেন না। যদি আমাকে আপনাদের বোঝা মনে হয়, প্লিজ এই সম্পর্ক কেটে দিন। এটাকে টেনে নিয়ে নিজেকে কষ্ট করে আমার কমেন্টে সেকশনে এসে কমেন্ট লিখবেন না। আমি চাই না আপনাদের সম্পর্কের বোঝা বাড়িয়ে দিতে, আমি চাই না আপনাদের মানসিক কষ্ট বাড়িয়ে দিতে। বিশ্বাস করুন, আমি এগুলোকে কোনো কিছুই মনে করি না। আমার ডেস্টিনেশন আমার রব, আপনাদের কমেন্ট নয়। আমার ডেস্টিনেশন আমার আত্মশুদ্ধি, আপনাদের চিন্তা ভাবনা নয়। আমার ডেস্টিনেশন আমার পরিবার, আমি এবং আমার জগৎ, আপনারা নন। আগামী বছরের প্রথম মাসেই আমার বয়স 45 থেকে 50-এর কোটার যে কোনো একটা সংখ্যায় পৌঁছাবে। এই বয়সে কপটতা আর ভালো লাগে না, মিথ্যে অহমিকা ভালো লাগে না।
অহংকার ভালো লাগে না। এই বয়সে ভালো লাগে নিজের চিন্তা ভাবনার উন্নতি ঘটাতে, দান সৎকার করতে। ভালো লাগে ভালো কিছু নিয়ে ভাবতে, ভালো বই পড়তে, জ্ঞান চর্চা করতে, বন্ধুদের সাথে কফি খেতে, ফুচকা খেতে। ভালো লাগে সুন্দর কোনো মিউজিক শুনে সেই সাথে সাথে ঘরের কাজ গোছাতে। ভালো লাগে নিজের সন্তানদের এগিয়ে চলা দেখতে। বিশ্বাস করুন, ডিপ্লোমেসি কিংবা ম্যানিপুলেশন করে জীবনে এগোতে আর এতটুকু ভালো লাগে না। আগে যে জায়গাগুলোতে আপনাদের পাশে গিয়ে কাঁধে কাঁধ রেখে আমি এগোতাম, এখন আমি সেখান থেকে বহু দূরে চলে এসেছি। কাজেই আমাকে নিয়ে কোনো রকম প্রেশার নেবেন না। ছিন্ন করে যদি ভালো থাকতে পারেন, অবশ্যই আমাকে ছেড়ে চলে যাবেন। আপনাদের ভালো থাকাটা আপনাদের জন্য জরুরি, আমার ভালো থাকাটা আমার জন্য জরুরি। আমি মাঝে মাঝে অনেক কিছু নিয়ে ভাবি। একটা সময় ছিল আমি যখন অন্যদের হয়ে অনেক কিছু ভিডিওতে বলতাম, কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি। বিশ্বাস করুন, এক বিন্দু লাভও হয়নি। তাতে তাদের মনোবৃত্তি শান্তি পেয়েছে, তাদের যেটা টার্গেট ছিল সেটাই অ্যাচিভ হয়েছে। তাতে তাদের যে ভালো লাগা কাজ করার কথা ছিল সেটা করেছে, তারা খুশি হয়েছে। তাদের খুশির জন্য আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু এখন আমি যখন অন্যদেরকে দেখি এই কাজগুলো করতে, আমি হাসি। আমার জায়গাটা অন্য কেউ রিপ্লেস করেছে। অন্য কেউ অন্য কারো স্পোকেন ম্যান হয়ে কথা বলছে। I love it, I enjoy it, but I will not continue it. আর কোনো মেকি সম্পর্ক নয়, আর কোনো লোক দেখানো সম্পর্ক নয়, আর কোনো মুখোশধারী সম্পর্কের মাঝে নিজেকে আমি আবদ্ধ করতে চাই না। আমি চাই আমার মতন করে বাঁচতে। যাদের ভালো লাগবে আমাকে দেখবেন, যাদের ভালো লাগবে না অনুরোধ করছি আনফলো করবেন, আনফ্রেন্ড করবেন, ব্লক লিস্টে রাখবেন, শান্তি পাবেন। এই তুচ্ছ সালমাকে ছাড়াও আপনাদের জীবন অনেক আনন্দময় হতে পারে, হবে, সে দোয়া রইল। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি একদিকে মুরগি বসিয়ে চলে এসেছি, অন্যদিকে এখন সবজি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আজকে সবজিতে আছে একটু গাজর আর এখানে নিয়েছি একটু ফুলকপি। আজকে কোনো পেঁয়াজ কলি নেই, সিম নেই, কিচ্ছু নেই, বরবটিও নেই, মটরশুঁটিও নেই। ভালো কথা, এবছর কি মটরশুঁটি নেমেছে বাজারে? আমার কিন্তু চোখে পড়েনি, ভ্যান গাড়িগুলোতে এখনও চোখে পড়েনি। তবে নতুন আলু খাচ্ছি খুব মজা করে, মাত্র 25 টাকা কেজি। তাই একসাথে 4 কেজি নতুন আলু কিনে ঘরে রেখে দিয়েছি। নাও, এবার সব কিছুর সাথে নতুন আলু খাও। সস্তা যেহেতু পেয়েছি আর খেতেও যেহেতু ভালো, নাও এবার খেতে থাকো নতুন আলু। আমার কিন্তু এদিকে খিচুড়িটাও বসানো হয়ে গেছে। আমি আগে একটু গরম পানি করে রেখেছিলাম খিচুড়িতে দিয়ে দেবো বলে। খিচুড়ির সবজি এবং চাল খুব ভালো করে ভেজে নিয়ে এই যে গরম পানিটা অ্যাড করে দিলাম। ব্যাস, এখন এগুলোকে বসিয়ে রেখে আমি এক দৌড়ে চলে যাব আবার ঘর গোছাতে। এত ছোট দিনের বেলা এটুকু করতে করতে কিন্তু প্রায় 12:15 হয়ে গেছে। এখন যদি গিয়ে বাকি ঘরটুকু না গোছাই তাহলেই একেবারে অনেকটা পিছিয়ে যাব। এগুলো হতে থাক, চলুন আমি ঘর গোছাতে চলে যাই। আজকে ডিপ ফ্রিজের উপরটা একটু সব কিছু সরিয়ে গুছিয়ে নিব। আমি না আরেকটা ডাস্টার যেটা ছিল সেটা খুঁজে পাচ্ছি না। ইউনি আজকাল সব জিনিসপত্র টেনে টুনে নিয়ে কোথায় যেন রাখে। এত বড় ডাস্টারটাকে কীভাবে সে নিয়ে কোথায় কোন চিপায় রেখেছে সেটাই হচ্ছে প্রশ্ন। ফেসবুকের রিলসগুলোতে কিছু কথা ঘুরে বেড়ায়, এই বছরের শেষ প্রান্তের কিছু কথা। সেগুলোই আরও একবার আমি আওড়ে দিচ্ছি আমার ভিডিওতে। এবছরের শেষ প্রান্তে এসে ভাবি কত কিছু পেলাম আর কত কিছু হারালাম। সুখের স্মৃতিগুলো রৌদ্রের মতো উষ্ণতা দিল, আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো অদৃশ্য বাধা। কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বালালো, আবার কিছু হারানো কষ্টের গভীরে ডোবালো। সময় চলছে তার নিয়মে, রেখে গেছে স্মৃতির মায়াজাল। আজকে আমি আমার ভিডিওতে অনেক কিছু বলেছি, দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন। কাউকে উদ্দেশ্য করে নয়, নিজের পরিবর্তনের জন্যই এই কথা।
আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকে রান্না কিন্তু শেষ। ওই যে চিংড়ি ভিজিয়েছিলাম বললাম, ডিফ্রোস্ট করেছি, সেটা রান্নাও করা হয়ে গেছে। এটার ক্ষেত্রে আর পুরোটা চিংড়ির রেসিপি দেখাতে ইচ্ছে করলো না, এমনিতেই দিন ছোট। চটজলদি সমস্ত খাবার গুছিয়ে খাবার টেবিলে দিয়ে দিচ্ছি। গত কয়েকদিন ধরে আমার কী সমস্যা হচ্ছে জানেন? আমার না প্রচণ্ড মাথা ব্যথা করে, বিশেষ করে কপালের চারপাশটা। ডাক্তারকে বলতেই বলল সাইনাসের প্রবলেম। আরে ওর কথাও বাদ দিই। আমার কি মনে হয় জানেন, এই যে প্রচণ্ড ঠান্ডা, সেখান থেকে মাথা ব্যথাটা হচ্ছে। আরেকটা বিষয় আছে, আগে দিনটা বড় ছিল, আমি একটু হলেও রেস্ট নিতে পারতাম। এখন আমি একটুও রেস্ট নিতে পারি না। খাবার খেতে খেতেই আমার 3:45, আসরের নামাজ, তারপর তার 1 ঘন্টা পরেই মাগরিবের নামাজ। চেষ্টা করি এক অজুতেই করব, যে ঠান্ডা পড়েছে। তো এইসব কারণে দেখা যায় একদম রেস্ট নেওয়া হয় না। আচ্ছা, খাবার তো দিয়ে দিলাম, আপনারা সবাই চলে আসেন। এই যে খিচুড়ি, ওই পাশে দিয়েছি আমি চিংড়ি মাছ ভুনা, মুরগির তরকারি, আর একটু সালাদ কেটে নিয়েছিলাম এই ফাঁকেই, সেটা আর দেখানো হয়নি। আর এই যে একটু আচার বের করে দিলাম। চলে আসেন, টেবিল কিন্তু রেডি। আমি এক দৌড়ে গোছল আর নামাজ শেষ করে আসি। গত 2 দিন যারা গোছল করেছেন তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। আমার সেক্ষেত্রে প্রাইজ প্রাপ্তি। আমি গতকালকেও গোছল করেছি, আজকেও গোছল করেছি। সে যাই হোক, এটা একদম সন্ধ্যার দিকের একটা অংশ। আমার 2 মেয়ে বার্গার খাবে বলে আমি একটু বার্গার অর্ডার করেছিলাম। এদিকে আমি ওয়েজেস এবং চিকেন ফ্রাই ঘরেই ভেজে দিয়েছি। ওরা এগুলো এখন বিকেলের নাস্তায় খাবে। আমার না খুব স্যুপ খেতে ইচ্ছে করছিল। আমি বড় মেয়েকে বললাম, একটু স্যুপ অর্ডার করো তো। সেই বুদ্ধিমতী অনেক ঘেঁটে ঘুঁটে ক্রিম মাশরুম স্যুপ অর্ডার করেছে। তো আমিও খুব এক্সাইটেড, দেখি কেমন হয় স্যুপটা খেতে। স্যুপ যখন এলো, বাটির তলানিতে স্যুপ দেখে আমি হাসবো না কাঁদবো সেটাই ডিসিশন নিতে পারছিলাম না। মেয়ের সাথে রাগ করবো সেই উপায়টাও নেই, বেচারি অনেক ঘেটে ঘুটে কী একটা বের করে দিয়েছে। খেতে হবে সেটা চিন্তা করে মন খারাপ লাগছে, যে টাকা দিয়ে কতগুলো ফালতু জিনিস নিয়ে এসেছি, তার থেকে নিজে বানিয়ে খেলে ভালো হতো। কিন্তু এই ঠান্ডার মধ্যে আর ইচ্ছে করছিল না স্যুপ বানিয়ে খেতে। যাই হোক, স্যুপটা খাবো সেই জন্য আমি আগেই কিছুটা গার্লিক ব্রেড বাসাতেই তৈরি করেছি। গোল বানগুলো ছিল, তো আমি তাওয়া একটুখানি ব্রেড, একটুখানি বাটার এবং গার্লিক অ্যাড করে দিয়ে ওটাকে একটু হট করে নিয়ে ব্রেড দিয়ে ভালো করে টোস্ট করে এনেছি। তো এখন আমি এই 2 বাটি স্যুপকে একসাথে করে নিয়ে স্যুপ খাবো এবং গার্লিক টোস্ট দিয়ে খাবো। আপনারাও সবাই চলে আসুন। আজ এই পর্যায় থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লাগে, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। 2 মেয়েকে বললাম, তোরা আগে একটু করে টেস্ট করে দেখ খাওয়ার যোগ্য কিনা, তারপর না হয় আমি খাবো। তো এই পর্যায়ে থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।